আমি এই জন্য উদাত্ত আহ্বান, জিম্মাদার এবং দায়িত্বশীল যারা আছেন, দেশের নীতি নির্ধারক এবং হস্তক্ষেপ পারেন যা বাংলাদেশের সবাইকে, এবং বেফাক এবং হায়াতুল আউলিয়ার বোর্ডের চেয়ারম্যান এবং দায়িত্বশীলদেরকে আমি উদাত্ত আহ্বান করব, আপনারা বিষয়টা নিয়ে একটু বসেন, উপর মহল পর্যন্ত বসেন, বিষয়টা নিয়ে একটা সুরাহা করেন, সমাধা করেন, নতুবা ক্ষতি হবে বাংলাদেশের 4-5টা বড় বড়। 1 নম্বর, শিক্ষা ধ্বংস হবে, দিনই শিক্ষা। এটা করে আমাদের নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগতে হবে। যেই শিক্ষা আমাকে নিরাপত্তা দিচ্ছে, যেই শিক্ষার মাধ্যমে আল্লাহ দেশকে হেফাজত করে, যেই শিক্ষার মাধ্যমে আমার আত্মিক শান্তি আসতেছে, পুরা পরিবেশ শান্ত থাকে, শিক্ষা যদি ধ্বংস হয়ে যায়, আক্ষেপ করব এই দুনিয়ার পরে আর একটা জগৎ আছে। সবাইকে উদাত্ত আহ্বান করব, কওমি মাদ্রাসার দিকে এরকম চোখ ঠেলে এটাকে নিক্ষেপ করার জন্য চামড়ার এই বিষয়টাকে ধ্বংস করবেন না। এখন বর্তমান পরিস্থিতিতে সরকার পরোক্ষভাবে কেউ হয়তো মাদ্রাসাকে ধ্বংস করার জন্য পুরো দেশকে ধ্বংস করে। এই চামড়া ব্যবসার সাথে শুধু তো মাদ্রাসা জড়িত, এর সাথে লক্ষ লক্ষ কর্মী জড়িত, লক্ষ লক্ষ শ্রমিক জড়িত, হাজার হাজার ব্যবসায়ী জড়িত, সবাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চামড়া ব্যবসা একবারে নেই বললেই চলে। আমি এক্ষেত্রে মনে করি কওমি মাদ্রাসার যারা ফারেক ফুজালা, তোমরা উদ্যোগী। দিন শুধু মাদ্রাসায় তালিমের নাম নয়, দিন শিক্ষাটা হলো কি আমি বলি। সাহাবায়ে কেরাম দিন বড় বড় ব্যবসায়ী, তাজিরুস সাদুকুল আমিন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, হাদিস তো এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, তিসআতু আশার রিজকি ফিত তিজারা, ব্যবসার মধ্যে রিজিকের 10 ভাগের 9 ভাগ রয়েছে। তার মানে ব্যবসা একটা বারাকা। ইমামে আজম আবু হানিফা ব্যবসা করেছেন, সাইয়েদনা আবু বকর, উসমান সবাই ব্যবসা করেছেন। কিন্তু হযরত, এই চামড়া ব্যবসা এটা তো অনেক বড় ধরনের একটা ব্যবসা। এটা সমষ্টি, এটা সবার উদ্যোগ নিতে, এখানে একজন উদ্যোগ নিবে, কেউ আসবে, কেউ আগাবে না। আমি সেটাই বলতে চাচ্ছি, প্রত্যেকটা মাদ্রাসার মুহতামিমদেরকে বলবো, আপনারা এই বিষয়টা নিয়ে গবেষণা করুন, এলাকা ভিত্তিক কমিটি গঠন, জেলা ভিত্তিক কমিটি গঠন করুন, পুরা জেলার একজন সদর নির্ধারণ করুন, প্রত্যেকটা মাদ্রাসাকে তার সাথে সম্পৃক্ত করুন। এটা নিয়ে কুরবানির আগে বছরে 2-3 বার বড় মিটিং রাখুন। এখন বদ্ধ জনগোষ্ঠী তৈরি করুন এবং এনাদের উদ্যোগে একটা প্ল্যাটফর্ম তৈরি করুন, ব্যবসায়ী বোর্ডের আন্ডারে হোক অথবা জেলা ভিত্তিক অথবা এলাকা ভিত্তিক, এভাবে যদি তৈরি করতে পারি, আপনাদের মতো নওজোয়ান উলামায়ে কেরাম যারা আছেন উদ্যোগ নেন, আপনাদেরকে সবাই সাপোর্ট করবে। এটা তো মাদ্রাসা, তো মানুষ চামড়া তো ফ্রি দিচ্ছে আপনাদেরকে, এমন না যে আপনাদের টাকা খরচ করে এই চামড়াটা আনতে হবে। যেহেতু আপনাদের ফ্রি দিচ্ছে, ফ্রি পাচ্ছেন, এটা নিয়ে কিভাবে ডেভেলপ করা যায় সেই চিন্তাটা আপনি করুন। এটা নিয়ে আমার মনে হয় আমরা ট্যানারি গড়ে তুলি, এটাও আমরা নিজেরা করতে পারি। কিভাবে? বর্তমানে এখন কিন্তু অত্যন্ত কওমি উদ্যোক্তাও তৈরি হয়েছে। বিভিন্ন খাতে ওরা সফলতার দ্বার প্রান্তে আছে এবং অনেকেই সফল হয়ে গেছে। ঘরের বাজার বলেন, এই যে একটা কত সুন্দর একটা অনলাইন প্ল্যাটফর্ম, এত সুন্দর শুদ্ধভাবে সে করতেছে, মানুষ তার দিকে দ্বারস্থ হচ্ছে। আমরা যদি সুন্দরভাবে জিনিসটা দিতে পারি, ভালো চামড়া তৈরি করে, ভালো জুতা, ভালো ব্যাগ, ভালো মানি ব্যাগ, ভালো ভালো জিনিসগুলো, প্রোডাক্ট গুলো সুন্দর করতে পারি, কোয়ালিটি করতে পারি, সততার সাথে ব্যবসা করি, হালাল রিজিক হবে, পাশাপাশি সামনের খাতটা ডেভেলপ, আমাদের কর্মসংস্থান তৈরি হবে। আজকে আমাদের অভিযোগ, এত আলেম ফারেক হয়, এত তলাবা ফারেক হয়, খেদমতের মাহওয়াল নেই। মাহওয়াল কিভাবে তৈরি হবে? আমরা তো প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। শুধু শিক্ষাদান একটা গ্রুপ থাকবে, 4 ভাগের 1 ভাগ, যারা শুধু পাঠদান পদ্ধতি, পাঠদান নিয়েই থাকবে। আর এক গ্রুপ তৈরি হবে যারা ব্যবসা বাণিজ্য উদ্যোক্তা তৈরি হবে। আর এক গ্রুপ থাকবে সমাজের অন্যান্য ক্ষেত্রে তারা নেতৃত্ব দিয়ে সহযোগিতা করবে। সর্ব লাইনেই আল্লাহ অর্থ দিবে, রিজিক দিবেন হালাল, কিন্তু কাজ পরিধি ছড়িয়ে যাবে। এভাবে উদ্যোক্তা যদি না তৈরি করি আমরা, তাহলে আমরা পিছিয়ে যাব। আমাদের শেখ আহমদুল্লাহ এক্ষেত্রে আইডল হতে পারে। উনি যেভাবে উদ্যোক্তা তৈরি করছেন, এভাবে যদি আমরা এরকম শেখ আহমদুল্লাহর মতো আরো কওমি উদ্যোক্তা তৈরি করি, শত শত বড় বড় লিডার তৈরি হয়, এক এক জায়গা থেকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয় বিভিন্ন খাতে, বিশেষ করে চামড়া একটা আছে উল্লেখ, তাহলে কি হবে? দেশ ডেভেলপ হবে। জনগণ আলাদা বোর্ড তৈরি করা জরুরি মনে করছেন? আমি মনে করি এটা করা দরকার। প্রত্যেকটা জিনিসেরই একটা বোর্ড থাকা দরকার। এটার উদ্যোগ কাদের নেওয়া উচিত? মাদ্রাসা উলামায়ে কেরাম তো মাদ্রাসায় পড়াচ্ছেন, তারা তো আর এই সময়টা নিতে পাচ্ছেন না। তাহলে আমাদের যে বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ যে প্রতিষ্ঠানটা আছেন, হায়াতুল আউলিয়ার যে প্রতিষ্ঠানটা আছে, ওনারা যদি আরেকটা প্ল্যাটফর্ম এরকম তৈরি করে, যেটা চামড়া নিয়ে যারা কাজ করবে, তাহলে কি মনে হয়? আমার মনে হয় এটা খুব ভালো হয়। কারণ হলো কিছুদিন পূর্বে দেখলাম বেফাক থেকে একটা বিবৃতি আসে। এই বিবৃতির মধ্যে বলা হয়েছে কওমি মাদ্রাসা থেকে, বেফাক বোর্ড থেকে এখন কর্মসংস্থান, ভালো ভালো স্কিল ডেভেলপ যেগুলো আছে এগুলোর জন্য অলরেডি খুলেছে। তো স্কিল ডেভেলপের মধ্যে চামড়াটাকে বড় একটা খাত হিসেবে দাঁড় করিয়ে এটাও একটা কর্মসংস্থানের বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার। এতে করে আমাদের কওমি মাদ্রাসার যে চামড়ার মূল্যহীনতা, এটা রোধ হবে। আস্তে আস্তে এর মূল্য বাড়বে। যখন নিজেরাই এটা তৈরি করবে, তখন এটার মূল্য বেড়ে যাবে, দাম বাড়বে, কর্মের মূল্য বাড়বে, শ্রমের মূল্য হবে। এটা করা দরকার। আজকে কওমি মাদ্রাসায় এই চামড়া কালেকশনটা, এবছর যেটা দেখলাম, অনেকে চামড়া কালেকশন বন্ধ করে, অনেকে চামড়া কালেকশন করতেছে। মানে কেমন যেন একটা হিবিজিবি পরিস্থিতি, আমরা বুঝতে পারতেছি না কোন দিকে যাবো, একটা দিশেহারা পরিস্থিতি। আসলে বিষয়টা এমন না। চামড়া এটা একটা ভালো খাত, চামড়া সংরক্ষণ অবশ্যই প্রয়োজনীয় এবং করা দরকার, কিন্তু প্রক্রিয়াটা কি আমাদের? এটা আমি আসলে বলতে ছোট মানুষ, আমি যদি বলি, আমাদের আসলে
আসলে এই চামড়ার সঠিক সংরক্ষণ এবং সুন্দর করে উদ্যোক্তা হয়ে এটাকে কাজে লাগানোর পরিস্থিতি না থাকার কারণে আজকে চামড়াটা অনেক দূর নিচে নেমে গেছে। আজকে যদি শুধু তাদের দোষ দিয়ে লাভ নেই, সিন্ডিকেট সবচেয়ে বড় না, এত চামড়া এটাকে সংরক্ষণ করে, এটাকে ডেভেলপ করে, এটাকে ভালো মানে চামড়ার একটা খাত তৈরি করে সুন্দর একটা তৈরি করতে পারলে এই চামড়াগুলো এত নিচে না, এগুলোর মূল্য থাকতো এবং এগুলোর শ্রমটাও সার্থক হতো। তবে আমি বলবো কওমি মাদ্রাসার ছেলেরা যেইভাবে শ্রম দেয়, এক ঈদের দিন মানুষ এত শ্রম দেয় না, এর মধ্যে দিয়ে তারা যেই পরিমাণ শ্রম দেয়, সারা বাংলাদেশের সকল চামড়া ধুয়ে মুছে পরিষ্কার করে রাস্তাঘাট সবকিছু করে এই কওমি মাদ্রাসা তালিবুল ইলমরা যেই শ্রমটা দেয়, এটা আসলে অবর্ণনীয়, কষ্টকর এবং তারপরও দিতেছে। এই জন্য এই চামড়ার বিষয়টাকে নিয়ে আমরা উপর মহলের কাছে আবেদন রাখবো, আপনারা বিষয়টা বিবেচনা করবেন যেন। কিন্তু যখন সময়ের পরিবর্তনে ছাত্রদের মধ্যে মন মানসিকতার পরিবর্তন আসছে, পূর্বে আমরা যখন পড়াশোনা করেছি তখন দেখেছি যে চামড়া গায়ে দিয়ে তারপরে ছাত্ররা খুশিতে এবং মানে ঈদের চাইতেও কুরবানি ঈদটা তারা বেশি খুশি উদযাপন করতো। এটা আসা স্বাভাবিক, এটা আসা স্বাভাবিক, কারণ যুগ যখন যাবে, আধুনিকতা বাড়বে, মানুষের মধ্যে চেঞ্জিং আসবে, মন মানসিকতা। একটা সময় ছিল যে গার্জিয়ানরা বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে যেত, বলতো গোস্ত আপনার হাড্ডি আমার। এখন কিন্তু সেটা নেই। এখন দেওয়ার আগে বলে, বাবা হুজুর আমার ছেলেকে যেন টর্চারিং না করা হয়, শিক্ষা আপনি দেন, আদব দেন যতটুকু পারেন, কিন্তু এটা করবেন না। কেন বলে? কারণ হলো দেখতেছে এখন অনলাইনে এবং ফেসবুকে এবং সারা জগতে বিভিন্ন জায়গায় কিছু মানে বেশি পড়ার বেশি, এই কারণে এই বিষয়টা একটু চেঞ্জিং হয়েছে। তো আমি মনে করি এখন মানসিকতার মধ্যে চেঞ্জিং হওয়াটা স্বাভাবিক। বাচ্চারা আসলে ঈদের দিন চায় বাবা আমার কাছে ঈদ করবে, বাচ্চারা সবাই চায় ঈদের দিন একটু আনন্দ করবে, নিজেদের কুরবানি নিয়েও একটু আনন্দের ব্যাপার আছে। তো এটা একটু পরিবর্তন আসা দরকার। কিভাবে পরিবর্তন করলে ভালো হয়, বড়রা বসে একটু। এখন যেমন আমাদের ছেলেরা কালেকশন করছে, কিন্তু একটা সময় আসবে যে এই চামড়ার কালেকশন করবে না, তখন আপনি কাদেরকে দিয়ে চামড়া কালেকশন করাবেন? হ্যাঁ, যদি আপনি ডেভেলপ করে এটাকে আপনাদের আয়ত্তে নিয়ে আসতে পারেন এবং নিজের আয়ের ব্যবসায়ী খাত খুলতে পারেন, তখন দেখা যাবে যে ছাত্ররা কালেকশন না করলেও তখন আপনার শ্রমজীবী মানুষদেরকে নিয়ে কর্মী পাওয়া যাবে, আপনারা টাকা দিয়ে এটা করতে পারবেন। কিন্তু যখন আপনাদের হাতে কিছুই থাকবে না, তখন তো আর কিছু, এই পুরো খাতটাই আপনার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে। এই জন্য উপর মহলের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করব, আপনারা বিষয়টি নিয়ে ভাবেন। কওমি মাদ্রাসার তালিবুল ইলম এবং উস্তাদরা যদি চামড়া কালেকশন বন্ধ করে দেয়, বাংলাদেশের বড় একটা পাট খাতের মতো বড় একটা খাত এবং অন্যান্য খাতের মতো বড় একটা খাত কিন্তু ধ্বংসের পথে। দেশকে বাঁচান, অর্থকে বাঁচান, সাপোর্ট করেন। কারণ দেশ আমাদের মতে ভিন্ন থাকতে পারে, আকীদাগত ভিন্ন পার্থক্য থাকতে পারে, টুকিটাকি, সেগুলো সর্ব ঊর্ধ্বে হলো আমাদের অর্থনৈতিক সাবজেক্ট। অর্থনৈতিক প্রত্যেকটা শরীরের পশমে পশমে জড়িত, প্রতিটি ইট আর বালিকানার সাথে মিশে আছে। এটা আমার আপনার দেশ, আমার আপনার সবার। সুতরাং দেশকে রক্ষা করতে চামড়ার সঠিক মূল্য নির্ধারণ করুন এবং চামড়াকে ব্যবহার উপযোগী করার জন্য খাত তৈরি এবং কওমি মাদ্রাসার এই শ্রমকে মূল্যায়ন, নতুবা খুব শীঘ্রই এমন হবে যে অন্যের ধ্বংস না বরং নিজের ধ্বংসই আমি ডেকে আনবো। চামড়ার মূল্যায়ন সেভাবে মূল্যায়ন করি এবং চামড়াটাকে মূল্য দিই, মূল্যটাকে ধরে রাখতে না পারে, আটকায় রাখতে পারে। অথচ এই চামড়া দিয়ে চামড়ার জুতা কিনতে গেলে আজকে কত টাকা দাম? 2000 টাকা একটা জুতা। কয়টুকু চামড়া ব্যবহার হয়? স্কোয়ার ফিট কতটুকু পড়ে? আমরা দিচ্ছি কয় টাকা স্কোয়ার ফিট? আর একটা চামড়ার জুতা কিনতে গেলে স্কোয়ার ফিট কতটুকু পড়ে? আমরা কিছু টিম বা কোনো ওলামায়ে কেরামের একটা টিম তৈরি করতে পারি। সেই টিমগুলো মাদ্রাসায় বিভিন্ন মুহতামিম সাহেবদের কাছে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি উদ্যোগ নিয়ে। এই চামড়াটা আপনারা ট্যানারি এবং লোকজনের কাছে অল্প দামে মূল্যে বিক্রি করবেন না, প্রথম পর্যায়ে সাপোর্ট দেন এই উলামায়ে কেরামদেরকে, ওরা কিছু তৈরি করুক, আস্তে আস্তে এটার মূল্য বাড়বে। এই ক্ষেত্রে দেখা যায় যে কিছু মাদ্রাসার মুহতামিমরা এমন মন মানসিকতা নিয়ে থাকেন যে চামড়া কালেকশন করব, কারণ তাদের তো চামড়া কালেকশন করার জন্য ভিন্ন শ্রমিক দরকার পড়ছে না, মাদ্রাসার ফ্রি শ্রমিক দিয়ে চামড়া কালেকশন করছে। তাদের মন মানসিকতা এমন যে যদি 200 টাকা চামড়ার দাম হয়, 200 টাকা দিয়েই বিক্রি করে দাও, এটা রাখার প্রয়োজন নাই, লবণ দিয়ে রাখার প্রয়োজন নাই বা কোনো সংগঠনের সাথে জড়িত হওয়ার প্রয়োজন নাই। এরকম আমরা দেখেছি এবং আমাদের কানে আসছে। এইসব মুহতামিমদের ব্যাপারে আপনি কি বলেন? আমি বলবো আসলে মাদ্রাসাগুলোর যিনারা মুহতামিম সকলের মাথার ভিতরে আসলে একরকম কাজ করে না। আমরা যদি বুঝাই, দিন দিন পরিবর্তন আসবে। 1 নম্বর, 2 নম্বর, উপর মহল থেকে যদি তাদের উপর চাপ আসে তাহলেও তারা পরিবর্তন হবে। অনেক সময় এটাকে কেয়ার করে না, ছোট্ট মানুষ বললে সেটাকে নেয় না, কিন্তু বোর্ড থেকে যদি এভাবে একটা বলা হয় তাহলে এটা সহজ হবে। এজন্য ঊর্ধ্বতন যারা আছেন তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এটা সহজে কিভাবে কি করা যায় বলেন। তাহলে একটা বোর্ড থেকেও যদি এরকম তৈরি হয়, তাদেরকে বলা হয়, তাহলে এটা মানতে বাধ্য হবে। এই চামড়াগুলো আমরা মাদ্রাসাগুলো কালেকশন করে আমরা যদি যারা উদ্যোক্তা হবে তাদেরকে দিয়ে দিই, অর্ধেক নিলাম, অর্ধেকটা পরে নিলাম, অথবা পুরাটাই আমরা একটু পরে নিলাম, নগদের জন্য অল্প মূল্যের চেয়ে আমরা যদি বাকিতে একটু বেশি মূল্য নেই,
একটা চামড়া 300 টাকা দিয়ে দিলাম, তা না নিয়ে আমরা যদি 6 মাসের জন্য সময় দিই বা 1 বছর সময় দিলাম যে ঠিক আছে 3 মাস পরে হতে পারে হযরত যে সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসা মিলে একটা সিন্ডিকেট করুক, তারা এই আপনার থানা বিপি, জেলা বিপি এরকম চামড়া রাখার জন্য একটা জায়গা তৈরি করুক। মাদ্রাসাও তো হচ্ছে প্রতি বছর দেখা যায় যে প্রতিটা থানায়, যদি আমরা গণনা করি যে প্রতিটা থানায় কমপক্ষে 2টি করে মাদ্রাসা হচ্ছে, নতুন নতুন মাদ্রাসা হচ্ছে। তো এই যে 2টি করে মাদ্রাসা হচ্ছে, 2টি মাদ্রাসার জায়গা তো নিশ্চিত দিচ্ছে কেউ, তাহলে আপনারা প্রতিটি থানায় 2টা করে না, 1টা করে চামড়া রাখার জন্য ব্যবস্থা করো। সমস্ত মাদ্রাসা মিলে একটা চামড়া রাখার ব্যবস্থা করো, তাহলে কি হবে সারা বাংলাদেশের চামড়া একেবারে হঠাৎ কেমন যেন গুম হয়ে যাবে। চামড়াগুলো যদি আমাদের আয়ত্তে থেকে যায় তখন তো ব্যবসায়ীরা চামড়া পাবে না। তো ব্যবসায়ীরা যদি চামড়া না পায় তখন তারা দাম দিতে প্রস্তুত, সরকার আমাদেরকে দাম দিতে বাধ্য। এমন যদি হয় তাহলে কেমন হয়? এটা ভালো হয়। এটা ভালো হয় কেন? কারণ হলো এই চামড়াগুলো খুবই প্রয়োজনীয়, যেহেতু আমাদের কাজে লাগে। এমন না আমরা চামড়ার জিনিস ব্যবহার করি না, আমরা তো ব্যবহার করতেছি। সুতরাং এটা সংরক্ষণ যদি করে, উদ্যোগ নেয়, এবং এটার ভালো মূল্য আসবে এবং আমাদের ব্যবহারের উপর হবে, এবং এই খাতটাও উন্নত হবে, মাদ্রাসা শ্রমটাও সার্থক। এটা আমরা উদ্যোগ নিতে পারি। এখন থেকে আমরা প্রিপারেশন নেই, যেহেতু এবছর আমাদের আগামীকাল ঈদুল আজহা। আপনারা সকলেই বিষয়টা বিবেচনা নেবেন, কিভাবে কি করা যায় চামড়াটা সংরক্ষণের। পারলে মাদ্রাসাগুলো যদি জায়গা থাকে, যে এই ক্ষেত্রে আমাদের বড় বড় যেসব মাদ্রাসা আছে তারাই এর মধ্যে এই ক্ষেত্রে এটা উদ্যোগ নিতে হবে। বড় বড় মাদ্রাসাগুলো যদি উদ্যোগ নেয়, বড় বড়রা যারা আছেন বেফাক এবং হাইয়ার জিম্মাদার যারা আছেন, আপনারা যদি এটা উদ্যোগ নেন এবং এটা নিয়ে মিটিং করেন, কল করেন, বড় জায়গা, বড় মাঠ, বিশাল খোলামেলা জায়গা এগুলোকে বরাদ্দ করেন, তাহলে করা সম্ভব। আমাদের একটা দুশ্চিন্তা যে চামড়া এক জায়গায় রাখলে চামড়া দুর্গন্ধ হবে, আশেপাশের মানুষ হবে, কিন্তু চামড়া কিন্তু যদি পর্যাপ্ত পরিমাণ লবণ আপনি দিয়ে রাখেন, চামড়া থেকে ওখানে নাক দিলেও আপনার দুর্গন্ধ বের হয় না। লবণ তো বরাদ্দ সরকারও দিচ্ছে, সরকারও কিন্তু লবণ বরাদ্দ দিচ্ছে যে এত লবণ এটা দিয়ে দাও, যাতে করে লবণ দিতে পারে। এবং লবণ অনেক জায়গায় অনেক মাদ্রাসাওয়ালারা লবণ নিতে উদ্দেশ্যে সরকার দিচ্ছে, এটা আপনি বলেন সংরক্ষণের জন্য। কিন্তু লবণ নাকি লবণটা নিচ্ছে, অনেকে বিক্রি করে ফেলছে। খুবই দুঃখজনক। এটা নিয়ন্ত্রণ নাই, উপর মহল থেকে একটা নিয়ন্ত্রণ, একটা চাপ। চামড়াও বিক্রি করছে, লবণও বিক্রি করছে।